5 পয়েন্ট এখানে আছে প্রতিটি বাহুর দৈর্ঘ্য 6.5 পাঁচের 6-এর দাগ এটা। তাহলে 6.5 সেন্টিমিটার মাপের আগে সরলরেখা নিয়ে নিতে হবে। আর 60 ডিগ্রি কোণটা আমি আঁকার সময়ই নেব। তো যাই হোক 6.5 সেন্টিমিটার। এবার রম্বসটা আঁকার জন্য 6.5 সেন্টিমিটারের চেয়ে বড় মাপের একটা সরলরেখা নিয়ে নিতে হবে। এরপরে যেহেতু রম্বসের প্রত্যেকটা কোণের মান 60 ডিগ্রি বলা আছে, আচ্ছা রম্বসটা আমি এভাবে আঁকবো, এ বি সি ডি। এখানে এ দিলাম আর এখানে এক্স দিলাম, তারপরে এখানে 60 ডিগ্রি কোণ আঁকবো। একটা কোণ 60 ডিগ্রি বলা আছে, সো এখানে একটা 60 ডিগ্রি কোণ এঁকে দেবো। এটা হলো 60 ডিগ্রি কোণ। তো প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 6.5 সেন্টিমিটার। তাহলে এই মাপ নিলাম, মাপ নিয়ে এ এক্স থেকে কেটে নিলাম আর এটাকে নাম দিলাম ওয়াই। একই মাপ নিয়ে এই বিন্দুকে কেন্দ্র করে এ ওয়াই থেকে কাটলাম, তারপরে এখানে বসিয়ে সামনে কাটলাম, এখানে বসিয়ে ওই বৃত্তচাপের উপর আবার একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। তাহলে এ বি, এখানে হচ্ছে সি আর এখানে হচ্ছে ডি। তাহলে এ বি সি ডি বিন্দুগুলো পরপর যোগ করলে আমরা রম্বস পাবো। তাহলে এবিসিডি রম্বস অঙ্কন করা হলো। তাহলে লিখব প্রদত্ত মাপগুলি ব্যবহার করে এবিসিডি রম্বস অঙ্কন করা হলো। একটি চতুর্ভুজ এবিসিডি অঙ্কন করা যার এবি সমান 4.6 সেমি, বিসি সমান 5.5 সেন্টিমিটার, সিডি সমান 5 সেন্টিমিটার। কোণ এবিসি সমান 60 ডিগ্রি ও কোণ বিসিডি এটা ইজ 90 ডিগ্রি। বিসিডি কোণ 90 ডিগ্রি। তো যে বাহুগুলো দেওয়া আছে এই মাপের সরলরেখাগুলো আগে নিয়ে নিই। এটা 6/3। তো এখানে প্রথম আছে 4.6 সেন্টিমিটার, 0 1 2 3 4 5 4 4.6 ছোট 6 ঘর এই পর্যন্ত 4.6 আছে। তারপর একটা আছে 5.5, 0 থেকে শুরু করব 5.5 এই পর্যন্ত। তারপরটা আছে 5 সেন্টিমিটার। তো এটা ইজ এবি। এবিটা আছে 4.6 সেমি। তারপরে এটা বিসি, বিসি আছে 5.5 সেমি। তারপরে সিডি, সিডি আছে 5 সেন্টিমিটার। কোণ এবিসি 60 ডিগ্রি আছে। তো চতুর্ভুজটা মোটামুটি এরকম আঁকবো, এ বি সি ডি। তো এখানে কোণ দেখো, কোণ দেওয়া আছে এবিসি এটা 60 ডিগ্রি দেওয়া আছে, এই কোণ এ বিসি এই কোণটা 60 ডিগ্রি। আর বিসিডি, বিসিডি এটা 90 ডিগ্রি। তাহলে বরং আমি নামটা এখান থেকে শুরু করি, এ বি সি ডি। এখান থেকে শুরু করলে ত্রিভুজটা আঁকা এই চতুর্ভুজটা আঁকা সুবিধা হবে। এটা 60 ডিগ্রি আর এই কোণটা 90 ডিগ্রি। এবার আমরা সহজে আঁকতে পারবো। তাহলে এখানে যে বাহুটা নেব সেটা বিসি, এই বিসি বাহুর মাপের সমান। তো এখানে প্রথম একটা সরলরেখা নিয়ে নিতে হবে যেটা কিনা বিসি বাহুর চেয়ে যেন বেশি দৈর্ঘ্যের হয় বা বিসি বাহুর চেয়ে বড় হয়। এটা নাম দিলাম বিএক্স। তো বি থেকে সি পর্যন্ত মাপ নিলাম, মাপ নিয়ে বি বিন্দুতে বসিয়ে বিএক্স থেকে
এটা বিসি অংশ কেটে নেওয়া হলো। এরপরে কোণ এ বি সি, এটা 60 ডিগ্রি, অর্থাৎ বি বিন্দুতে একটা 60 ডিগ্রি কোণ আঁকতে হবে। তো কম্পাস দিয়ে যে কোনো মাপ নিলাম, নিয়ে এখানে 60 ডিগ্রি কোণ আঁকতে হবে। এটা হয়ে গেল 60 ডিগ্রি কোণ। এখানে নাম দিলাম ওয়াই, এই কোণটা 60 ডিগ্রি। এরপরে সি বিন্দুতে বিসিডি এই কোণটা 90 ডিগ্রি আছে। প্রশ্নের মধ্যে দেখো সি বিন্দুতে একটা 90 ডিগ্রি কোণ আঁকতে হবে। তো এই কোণটা হলো 90 ডিগ্রি। এক্স ওয়াই, এখানে নাম দিলাম জেড। তাহলে আমি এখনও এ বিন্দু পেলাম না, আর বি সি ডি ডি বিন্দু পেলাম না। তাহলে এ বি যদি থাকে, এখানে এ বি আছে, বি বিন্দু জানি, এ বি মাপ দেওয়া আছে 4.6, এই মাপটা নিলাম, নিয়ে বি বিন্দুতে কম্পাস বসিয়ে উপর দিকে একটা মানে বি ওয়াই থেকে এ বি অংশ কেটে নিলাম। আর সি আছে, ডি নেই, তাহলে সিডি মাপ এখানে আছে, সিডি মাপ নিলাম, নিয়ে সি বিন্দুতে কম্পাস বসিয়ে সিজেড থেকে সিডি অংশ কেটে নিলাম। এখন এ আর ডি বিন্দু পেয়েছি, তাহলে এ এবং ডি বিন্দু পরপর যুক্ত করতে হবে। বাস, তাহলে এ বি সি ডি চতুর্ভুজ পেয়ে গেলাম, যেটা কিনা যেখানে এই কোণটা 60 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, এবং বাহুগুলোর মাপ যেভাবে দেওয়া আছে সেভাবে এখানে নেওয়া হয়েছে। তারপরে 7 দাগে আছে উৎপাদকে বিশ্লেষণ করো। এখানে 3খানা উৎপাদকে বিশ্লেষণ দেওয়া আছে। সাতের 1 এখানে আছে x⁴ প্লাস এক্স স্কোয়ার প্লাস 1, এটা আছে। তো আমরা জানি যে a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এখানে এর জায়গাতে এ স্কোয়ারের জায়গাতে x⁴ আছে, তাহলে আমরা এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার লিখতে পারি, এবং বি স্কোয়ারের জায়গাতে 1 আছে, তাহলে এখানে 1 স্কোয়ার লিখতে পারি। মাঝখানে থাকছে 2ab পার্ট প্লাস 2, এটা ইজ এ আর এটা ইজ ভি। তাহলে কী পেলাম, x⁴ এটা 2x স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার ছিল 2x স্কোয়ার লিখেছি, 1 ছিল 1-এর জায়গাতে 1 এর হোল স্কোয়ার লিখেছি। তো এখানে 2x স্কোয়ার ছিল না, একটা এক্স স্কোয়ার ছিল, একটা বেশি লিখেছি বলে এখানে একটা এক্স স্কোয়ার বিয়োগ করে দিতে হবে। এখান থেকে এই পর্যন্ত এটা হলো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ার, আর এক্স স্কোয়ার আছে, আমরা এখানে এটা এক্সের হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে এই পুরোটাকে এ ভাবলে, এইটাকে বি ভাবলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ব্যবহার করে আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা আছে এ প্লাস বি ইন্টু মাইনাস বি, যেখানে এ সমান এটা, বি সমান এটা। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান, এখানে লিখলাম এক্স স্কোয়ার, সাজিয়ে লিখছি, এটা তারপর এটা প্লাস এক্স প্লাস 1, আর এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, 7-এর 2। তাহলে 7-এর 2-তে আছে থ্রি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 4xz। তাহলে xy এর একদিকে এক্স স্কোয়ার রাখবো, অন্যদিকে ওয়াই স্কোয়ার রাখবো,
এক্স জেড এর একদিকে এক্স স্কোয়ার, অন্যদিকে জেড স্কোয়ার। তো এই যে 3x স্কোয়ার আছে, এখান থেকে আমরা লিখব 4x স্কোয়ার, তারপরে -4xz প্লাস এই জেড স্কোয়ার। তাহলে এটা লিখলাম, আর এর থেকে 4টে লিখেছি, একটা বেশি লিখেছি। তাহলে বেশি লিখেছি বলে একটা বিয়োগ করে দিচ্ছি, ওয়াই স্কোয়ার, আর এটা লেখা হয়নি, তাহলে এটা এখন লিখব -2xy, আর এটা -y স্কোয়ার। তাহলে উপরের লাইনে যা কিছু ছিল নিচের লাইনে ঠিক তাই সেইগুলোই লিখেছি, কেবল এই 3x স্কোয়ারটাকে দুই জায়গায় এখানে আর এখানে ভাগ করে লিখেছি। তো এখান থেকে এই পর্যন্ত আমরা এই জায়গাটা লিখতে পারি 2x তার হোল স্কোয়ার, এবং এখানে প্লাস জেড স্কোয়ার, মাঝখানে যেমন এটা হচ্ছে কি a - b হোল স্কোয়ার সূত্র ব্যবহার করে লিখতে পারি a স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার, বা এই ফর্মে থাকলে আমরা a - b হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে এই ফর্মে লেখার চেষ্টা করছি, এটা -2, এটা a ফর 2x, b ফর z। তাহলে দেখছি এটা এর সাথে মিলছে, 2 × 4xz, এটা এর সাথে মিলছে, আর এটা এর সাথে মিলছে। এইখান থেকে এই পর্যন্ত কমন নিলাম মাইনাস, তাহলে এক্স স্কোয়ার মাইনাসে প্লাস 2xy মাইনাসে প্লাস ওয়াই স্কোয়ার। তো এটা এ স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ a - b হোল স্কোয়ার লিখতে পারি। আর এটা দেখতে পাচ্ছি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার লিখব, যেখানে a সমান x আর b সমান y। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার লিখে দিলাম। এখন এই পুরোটাকে a আর এই পুরোটাকে b ধরলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান লিখব দিস প্লাস দিস, এটা হলো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, বি এর জায়গাতে এক্স প্লাস ওয়াই, আর এর জায়গাতে 2x মাইনাস জেড। তো ব্র্যাকেট তুলে লিখলে 2x মাইনাস জেড প্লাস এক্স প্লাস ওয়াই, এখানে 2x মাইনাস জেড মাইনাস এক্স মাইনাস ওয়াই, 2x এবং প্লাস এক্স হয়ে গেল 3x প্লাস ওয়াই মাইনাস জেড প্লাস ওয়াই মাইনাস জেড, 2x মাইনাস এক্স, তাহলে এটা এক্স হলো, বিয়োগ করেছি, বিয়োগ করলে এক্স হবে মাইনাস ওয়াই মাইনাস জেড। তাহলে এর উত্তর এটা। আচ্ছা, নেক্সট আছে c-9 প্লাস 9ab মাইনাস abc। এখানে সমান, তো সংখ্যাগুলোকে সাজাতে হবে, সাজিয়ে কমন নিতে হবে। তো এখানে c-9 আছে, এটা এই অবস্থাতে রাখলাম, তারপরে abc লিখে নিলাম, মাইনাস abc প্লাস 9ab লিখে নিলাম, একটু আগে পরে করে লিখেছি, সমান c-9, আর এই দুটো পদ থেকে মাইনাস ab কমন নিলে এখানে c থাকছে -9, c-9 দুই জায়গাতে আছে, c-9 কমন নেব, তাহলে এখানে 1 পড়ে থাকবে, মাইনাস এখানে ab পড়ে থাকবে, তাহলে 1 মাইনাস ab। তারপরে 8-এর দাগে সমাধান করতে হবে, এখানে দুখানা সমাধান দেওয়া আছে। 8-এর 1 1/2 x প্লাস 1, 1/3 x প্লাস 2, 1/4 x প্লাস 3 ইজ ইকুয়াল টু 16। তো এখানে কি হয়, 1-এর সাথে x প্লাস 1 গুণ, এর নিচে 1 আছে, 1-এর সাথে 2-এর গুণ, 1-এর সাথে উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ, তাহলে 1 দিয়ে x প্লাস 1কে গুণ করলে এটা x প্লাস 1 হয়, আর 2 1-কে 2,
একই রকমভাবে এই জায়গাটাও তাই, এক্স প্লাস 2/3 আর এখানে এক্স প্লাস 3/4 ইজ ইকুয়াল টু 16। 2, 3 আর 4 লসাগু 12, 2, 3, 4, 2 দিয়ে ভাগ করলে 2 1 2, 2 2 4, লসাগু হচ্ছে 2 × 3 × 2 সমান 12। 2 দিয়ে 12কে ভাগ করলে 6 পাচ্ছি, 6 দিয়ে এক্স প্লাস 1কে গুণ, তাহলে 6x প্লাস 6 প্লাস 3 দিয়ে 12কে ভাগ করলে 4 পাচ্ছি, 4 দিয়ে এক্স প্লাস 2কে গুণ, তাহলে 4x প্লাস 4 2 8, 4 দিয়ে 12কে ভাগ করলে 3 পাই, 3 4 12, 3 দিয়ে এক্স প্লাস 3কে গুণ, তাহলে 3x প্লাস 3 3কে 9 আর এটা সমান 16 বা 6x প্লাস 4x হয়ে গেল 10x প্লাস 3x, তাহলে 13x প্লাস 6 প্লাস 8, তাহলে এটা প্লাস 14 প্লাস 14 এখানে প্লাস 9, তাহলে 14 আর 9 23 প্লাস 23, 6 6 আর 8 14, 14 আর 9 23, ঠিক আছে, বাই 12 এটা ইজ ইকুয়াল টু 16। এখন বজ্রগুণ করতে হবে, 16 নিচে 1 ধরতে হবে, 1 দিয়ে 13x প্লাস 23কে গুণ, তাহলে লিখব 13x প্লাস 23 সমান 16 এবং 12 গুণ করতে হবে। তো আমরা মুখে মুখে গুণ করতে পারি, 12 আর 6, 6 বারং 72, 2 হাতে 7, 12 1কে 12 আর হাতে 7 ছিল 19 অর্থাৎ 192 বা 13x সমান 192, তার থেকে বিয়োগ করতে হবে 23, 3 আর 9 দিলে 12 হাতে 1, 3 হয়ে গেল, 3 আর 6 দিলে 9, তাহলে এটা হচ্ছে 169। 13x সমান 169 বা x সমান 169/13, 13 13 169, তাহলে অতএব নির্ণেয় সমাধান x is equal to 13। এরপরে আছে 8 এর 2, 8 এর 2 লেখা আছে বীজ নির্ণয় করো, অর্থাৎ x এর মান বের করতে হবে, x এর মানকে বীজ বলা হয়, অর্থাৎ সমাধান করতে হবে। এখানে আছে 5 × 2x minus 3 minus 3 × 3x minus 7 is equal to 5। 5 দিয়ে গুণ করে ফেলি, 5 2 10, তাহলে এটা 10x মাইনাস 3 5 15 মাইনাস 3 3 9, 9x মাইনাসে প্লাস 3 7 21 সমান 5 বা 10x এবং থেকে 9x বিয়োগ x মাইনাস 15 প্লাস 21, 21 থেকে 15 বিয়োগ করতে হবে, তাহলে আমরা 6 পাচ্ছি। একুশ থেকে 15 বিয়োগ, 21 থেকে 15 বিয়োগ করলাম, বড় সংখ্যার আগে প্লাস, তাই এখানে প্লাস 6 দেব সমান 5 বা x সমান 5 মাইনাস 6 বা x সমান মাইনাস 1। তাহলে অতএব নির্ণেয় বীজ সমান -1। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। একটি ত্রিভুজের তিনটি কোণের মান x ডিগ্রি, 2x ডিগ্রি ও 3x ডিগ্রি হলে বৃহত্তম কোণের মান লেখো। এখানে বড় কোণটা 3x ডিগ্রি, এই 3x ডিগ্রি মান বের করতে হবে। এখন একটি ত্রিভুজের তিনটি কোণ যোগ করলে 180 ডিগ্রি হয় আমরা জানি, তাহলে এই কোণ তিনটি যোগ করে 180 ডিগ্রি লিখব, সেখান থেকে x এর মান বেরিয়ে যাবে, আর x এর মান পেলে 3x এর মানও বেরিয়ে যাবে। তাহলে এটা 9 এর 1, তাহলে লিখব আমরা জানি যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি
180 ডিগ্রি এর সমান। অতএব এখানে তিনটি কোণ দেওয়া আছে, একটা x ডিগ্রি প্লাস 2x ডিগ্রি প্লাস 3x ডিগ্রি, এটা সমান 180 ডিগ্রি। x আর 2x 3x আর 3x, তাহলে 6x ডিগ্রি সমান 180 ডিগ্রি বা x ডিগ্রি সমান 180 ডিগ্রি বাই 6, তাহলে 3 6 18, অর্থাৎ এটা পেলাম 30 ডিগ্রি। অতএব 3x ডিগ্রি সমান 3 ইন্টু 30 ডিগ্রি সমান 90 ডিগ্রি, তাহলে বৃহত্তম কোণটির মান 90 ডিগ্রি। কোণটির মান 90 ডিগ্রি। এরপরে 9-2, তোমার কাছে 9-2 আছে, তোমার কাছে 5 টাকা 10 টাকার মোট 20টি মুদ্রা ছিল। তোমার কাছে মোট 145 টাকা থাকলে কোন মুদ্রা কটি আছে? মোট মুদ্রা 20টি, তাহলে 5 টাকার মুদ্রা এক্সটি ধরবো আর 10 টাকার মুদ্রা 20 মাইনাস এক্সটি ধরবো, মোট হিসাব করে 145 টাকা হবে। তাহলে লিখব, মনে করি 5 টাকার মুদ্রা, 5 টাকার মুদ্রার সংখ্যা সমান x ও 10 টাকার মুদ্রার সংখ্যা সমান 20 মাইনাস x। তাহলে 5 টাকার মুদ্রা এবং 10 টাকার মুদ্রার সংখ্যা লিখে নিয়েছি। এবার 5 টাকার মুদ্রা x, এটা কিন্তু 5x টাকা, এটা সমান 5x টাকা। 10 টাকার মুদ্রার সংখ্যা 20 মাইনাস x, তাহলে একটা 10 টাকার মুদ্রা মানে 10 টাকা, দুটো হলে 10 ইন্টু 2 মানে 20 টাকা, আর এতগুলো হলে এর সাথে 10 গুণ করব, তাহলে মোট টাকার পরিমাণ এই দুটো টাকা যোগ করতে হবে। মোট টাকার পরিমাণ সমান 5 টাকার জন্য, 5 টাকার মুদ্রার জন্য 5x টাকা আর 10 টাকার মুদ্রার জন্য, তাহলে মোট এত টাকা। তাহলে এই টাকাটা প্রশ্নে বলা আছে যে এটা 145 টাকা বলা আছে প্রশ্নে, তাহলে লিখব প্রশ্নানুসারে ওটা সমান 145, এখান থেকে x এর মান বের করব, তাহলে 5 টাকার মুদ্রা ও 10 টাকার মুদ্রা আমরা পেয়ে যাব। কোনটা কটা আছে, তাহলে সমান, এটা সমান 145 বা 5x প্লাস 10 এবং 20 গুণ করলে 200 মাইনাস 10x সমান 145। তাহলে 5x থেকে, তাহলে 5x মাইনাস 10x, তাহলে হচ্ছে মাইনাস 5x, বিয়োগ করছি, বিয়োগ করলে বড় সংখ্যা থেকে মাইনাস, তাই মাইনাস হলো, সমান 200 সমান চিহ্নের ডান দিকে লিখি, তাহলে 145 মাইনাস 200, তো এখানে পেলাম মাইনাস 5x সমান 145 থেকে 200 যদি বিয়োগ করা হয় তাহলে পাচ্ছি মাইনাস 55 বা x সমান মাইনাস 55 বাই মাইনাস 5, মাইনাস মাইনাস কেটে দিলাম, 5 11 55, তাহলে x এর মান 11 পেয়েছি, অর্থাৎ 5 টাকার মুদ্রা আছে 11টি। অতএব, আচ্ছা এটা হলো, আর 10 টাকার মুদ্রা ছিল 20 মাইনাস এক্সটি সমান 20 মাইনাস 11, এটা ইজ ইকুয়াল টু 9। অতএব, আচ্ছা এখানে প্রশ্ন ছিল যে কোন কোন মুদ্রা কটি ছিল। অতএব 5 টাকার মুদ্রা ছিল 11টি ও 10 টাকার মুদ্রা ছিল 20
9টি। এরপরে 10 দাগে আছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। একটি ট্রেন 210 মিটার এবং 122 মিটার লম্বা দুটি সেতু যথাক্রমে 25 সেকেন্ডে এবং 17 সেকেন্ডে অতিক্রম করে ট্রেনটির দৈর্ঘ্য গতিবেগ নির্ণয় করো। তাহলে 25 সেকেন্ডে ট্রেনটি পথ যাচ্ছে 210 মিটার সেতু প্লাস নিজের দৈর্ঘ্য, 17 সেকেন্ডে পথ যাচ্ছে 122 মিটার লম্বা সেতু প্লাস ট্রেনের নিজের দৈর্ঘ্য। তো উপর নিচে লিখে বিয়োগ করলে যে ট্রেনটি কত সময়ে কত দূরত্ব যায় তার একটা ধারণা পাওয়া যাবে। তো এখানে সেটাই লিখব যে এটা হচ্ছে 10-এর 1। ট্রেনটি প্রথমে আছে 25 সেকেন্ডে, 25 সেকেন্ডে পথ যায় এটা 210 মিটার, 210 মিটার প্লাস ট্রেনের দৈর্ঘ্য, কারণ ট্রেন যখন সেতুকে অতিক্রম করে সেতুর দৈর্ঘ্য প্লাস নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হয়। আচ্ছা, ট্রেনটি 17 সেকেন্ডে পথ যায় সমান এখানে 122 মিটার প্লাস ট্রেনের দৈর্ঘ্য। যদি বিয়োগ করে দিই বিয়োগ করছি ট্রেনের দৈর্ঘ্য কেটে দেওয়ার জন্য, বিয়োগ করে পাই। তো 25 থেকে 17 বিয়োগ, 210 থেকে 122 বিয়োগ, ট্রেনের দৈর্ঘ্য থেকে ট্রেনের দৈর্ঘ্য বিয়োগ, এটা কেটে দিলাম। তাহলে 25 থেকে 17 বিয়োগ করলে তাহলে 8 পাচ্ছি। ট্রেনটি 8 সেকেন্ডে পথ যায় সমান 210 থেকে 122 বিয়োগ করতে হবে। 2 আর 8 দিলে 10, হাতে 1, 2 একে 3, 3 আর 8 দিলে 11, হাতে 1, 2, 2 আর 0 দিলে 2, তাহলে 88 মিটার। তাহলে ট্রেনের গতিবেগ বের করতে হবে, অর্থাৎ 1 ঘন্টায় কত পথ চাই সেটা বের করতে হবে। তাহলে ট্রেনটি 1 সেকেন্ডে পথ যায় সমান 88/8 মিটার, আর ট্রেনটি 1 ঘন্টায় মানে 3600 সেকেন্ডে 1 ঘন্টা হয় আমরা জানি। তাহলে 3600 সেকেন্ডে পথ যায় 88/8, ওপরে ইন্টু দিয়ে 3600 এত মিটার। এটা কাটাকুটি করে 11 পেলাম। তাহলে 11 0 0, 11 0 0, 6 11 66, 6 হাতে 6, 3 11 33, 34 35 36 37 38 39, তাহলে এটা হলো 39 মিটার। আর যদি কিলোমিটারে করতে চাই 1000 মিটারে 1 কিলোমিটার হয়, তাহলে কিলোমিটারে করলে এটা হবে একে 1000 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 39600/1000 km মানে কিলোমিটার সমান 39.6 কিলোমিটার। তাহলে ট্রেনটির গতিবেগ ঘন্টায় 39.6 কিলোমিটার। এরপরে ট্রেনের দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে এই 25 সেকেন্ডে কত পথ যাচ্ছে দেখে নিয়ে সেই পথ থেকে 210 মিটার যদি বিয়োগ করি আমরা, তাহলে ট্রেনের দৈর্ঘ্য পেয়ে যাব। সুতরাং ট্রেনটি 25 সেকেন্ডে কত পথ যাচ্ছে সেটা প্রথম বের করতে হবে। তার জন্য এই প্রথম লাইনটা এখানে দেওয়া আছে যে 8 সেকেন্ডে পথ যাচ্ছে 88 মিটার, তাহলে 25 সেকেন্ডে কত পথ যাচ্ছে আমরা এখান থেকে বের করতে পারবো। তাহলে এখানে লিখব ট্রেনটি 8 সেকেন্ডে পথ যায়, ট্রেনটি 8 সেকেন্ডে পথ যায় সমান 88 মিটার। এখন দেখো এখানে 25 সেকেন্ডে 210 মিটার সেতু প্লাস নিজের দৈর্ঘ্য যাচ্ছে, তাহলে 25 সেকেন্ডে কত পথ যাচ্ছে সেটা এখানে বের করে নেব। ট্রেনটি 1 সেকেন্ডে পথ যায় সমান 88/8 মিটার, আর ট্রেনটি 25 সেকেন্ডে পথ যায় সমান 88 × 25
বাই 8 মিটার, 8 11 88, তাহলে 5 11 55, 5 হাতে 2, হাতে 5, 11 2 22 27, তাহলে 275 মিটার পথ ট্রেনটি ওই 25 সেকেন্ডে যাচ্ছে। তাহলে এই 275 মিটারের মধ্যে ট্রেনের দৈর্ঘ্য আছে এবং 210 মিটার সেতু আছে। অতএব ট্রেনের দৈর্ঘ্য সমান 275 মাইনাস 210 মিটার, তাহলে সমান 65 মিটার। অতএব ট্রেনের গতিবেগ পেলাম, ট্রেনের গতিবেগ 39.6 কিমি পার ঘন্টা ও দৈর্ঘ্য সমান 65 মিটার। দুই দাগে আছে একটি ট্রেন 10 সেকেন্ডে 150 মিটার লম্বা প্ল্যাটফর্মে দাঁড়ানো একজন লোককে অতিক্রম করে এবং প্ল্যাটফর্মটিকে অতিক্রম করে 22 সেকেন্ডে। ট্রেনটির দৈর্ঘ্য ও গতিবেগ লেখো। তাহলে 10 সেকেন্ডে 150 মিটার লম্বা প্ল্যাটফর্মে দাঁড়ানো একজন লোককে অতিক্রম করে, অর্থাৎ 10 সেকেন্ডে ট্রেনটি নিজের দৈর্ঘ্য অতিক্রম করে আর প্ল্যাটফর্মে অতিক্রম করে 22 সেকেন্ডে। তাহলে ট্রেনের নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করে 22 সেকেন্ডে। তাহলে এটাও উপর নিচে লিখে বিয়োগ করলে কত সময় কত পথ যাই সেটা আমরা একটা ধারণা পাবো। তো 10-এর 2, ট্রেনটি তো প্রথমে এখানে 22 সেকেন্ডে লিখে নিই। 22 সেকেন্ডে পথ যাই সমান এটা 150 মিটার প্লাস ট্রেনের দৈর্ঘ্য। আচ্ছা, ট্রেনটি 22 সেকেন্ডের পরে আছে 10 সেকেন্ডে পথ যাই সমান কেবল ট্রেনের দৈর্ঘ্য হবে বিয়োগ করে পাই তাহলে ট্রেনটি 22 থেকে 10 বিয়োগ করলে 12 সেকেন্ডে পথ যাই, এটা ট্রেনের দৈর্ঘ্য কেটে দিলাম 150 মিটার। এখন এখানে যে ট্রেনের দৈর্ঘ্য গতিবেগ বের করতে হবে। তাহলে গতিবেগ মানে 3600 সেকেন্ডে কত পথ যায় সেটা। ট্রেনটি 1 সেকেন্ডে পথ যায় সমান 150/12 মিটার এবং ট্রেনটি 3600 সেকেন্ডে পথ যায়। 3600 সেকেন্ড মানে 1 ঘন্টা আমরা জানি। তাহলে এটা 150 ইন্টু 3600/12 মিটার। তাহলে 3 বারং 36, অর্থাৎ এখানে হলো 300, 3 15 45, তার ডান দিকে 3খানা শূন্য, তো এটা 45,000 মিটার। যদি কিলোমিটারে পরিণত করতে চাই 45,000কে 1000 দিয়ে ভাগ করব, কিমি সমান 45 কিমি। তাহলে ট্রেনের গতিবেগ 45 কিমি পার ঘন্টা। অতএব ট্রেনের গতিবেগ 45 কিমি পার ঘন্টা। আচ্ছা, এরপরে ট্রেনের দৈর্ঘ্য বের করতে হবে। তো 22 সেকেন্ডে যে পথ যাচ্ছে ট্রেনটি তাতে 150 মিটার প্ল্যাটফর্ম আছে এবং ট্রেনের দৈর্ঘ্য আছে। তাহলে 22 সেকেন্ডে কত পথ যাই বের করে নিই। যত পথ যাবে সেই পথ থেকে 150 মিটার বিয়োগ করলে আমরা ট্রেনের দৈর্ঘ্য পাবো।
তার জন্য এই লাইনটা ব্যবহার করব। 12 সেকেন্ডে পথ যায় 150 মিটার। ট্রেনটি 12 সেকেন্ডে পথ যায় সমান 150 মিটার। ট্রেনটি 1 সেকেন্ডে পথ যায় সমান 150/12 মিটার। ট্রেনটি 22 সেকেন্ডে পথ যায় সমান 150, তাকে 22 দিয়ে গুণ, আর নিচে হবে 12। তো যদি 6 দিয়ে কাটায় 6 2 12 এবং 6 25 150, 2 এবং 22 কেটে 11। তো 5 11 55 5, হাতে 5, 11 2 22 আর হাতে 5 ছিল, এটা 27, 275 মিটার। অতএব ট্রেনের দৈর্ঘ্য সমান 275 আছে, তার থেকে 150 মিটার প্ল্যাটফর্ম বিয়োগ করতে হবে। 275 থেকে 150 বিয়োগ করছি, তাহলে এটা হলো 5, এটা হলো 2, 1 সমান 125 মিটার। এগারোতে আছে একটি আয়তক্ষেত্রাকার হলঘরের দৈর্ঘ্য 30 মিটার, প্রস্থ 18 মিটার। ঘরটির মেঝে বাঁধাতে 3 ডেসিমিটার বাহু বিশিষ্ট কতগুলি বর্গক্ষেত্রাকার টালি লাগবে হিসাব করে লেখো। তাহলে এটা টালির বাহুর দৈর্ঘ্যকে ডেসিমিটারে দেওয়া আছে। সো এখানে দৈর্ঘ্যকে ডেসিমিটারে আর প্রস্থকে ডেসিমিটারে প্রকাশ করে ক্ষেত্রফল বের করতে হবে বর্গ ডেসিমিটারে, তাকে একটা টালির ক্ষেত্রফল দিয়ে ভাগ করতে হবে। তাহলে দৈর্ঘ্য প্রস্থ ডেসিমিটারে প্রথম লিখে নেওয়া যাক। আয়তক্ষেত্রাকার হলঘর, তাহলে হলঘরের দৈর্ঘ্য এখানে আছে 30 মিটার। আমরা জানি যে 10 ডেসিমিটারে 1 মিটার হয়, কিলো হেক্টর ডেকামিটার ডেসি। তাহলে 30-এর সাথে 10 গুণ ডেসিমি, তাহলে এটা হচ্ছে 300 ডেসিমি। এটা হলো দৈর্ঘ্য। প্রস্থ আছে 18 মিটার। এখানে প্রস্থ আছে 18 মিটার, আর ডেসিমিটারে করলে এটা 180 ডেসিমিটার। ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, 300 ইন্টু 180, এটা হবে বর্গ ডেসিমি। 3 8 54, তাহলে 54,000 বর্গ ডেসিমি। এটা হলো মেঝের ক্ষেত্রফল। এবার প্রতিটা টালির ক্ষেত্রফল বের করতে হবে। প্রতিটি টালির দৈর্ঘ্য সমান, এগুলো বর্গাকার টালি, তাহলে দৈর্ঘ্য দেওয়া আছে 3 ডেসিমিটার, অতএব ক্ষেত্রফল সমান বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র বাহু স্কোয়ার, তাহলে 3 স্কোয়ার বর্গ ডেসিমি সমান 3 থেকে 9 বর্গ ডেসিমি। তাহলে টালির ক্ষেত্রফল দিয়ে মেঝের ক্ষেত্রফলকে ভাগ করতে হবে টালির সংখ্যা বের করার জন্য। তাহলে অতএব টালির সংখ্যা সমান এখানে আছে 54,000, তাকে 9 দিয়ে ভাগ করব, 6 নং 54, 6 সমান 6,000। তাহলে টালির সংখ্যা হলো এই 6,000। নেক্সট আছে বৃত্তের রৈখিক প্রতিসম রেখার সংখ্যা লেখো। তাহলে একটি বৃত্তের
অসংখ্য রৈখিক প্রতিসম রেখা থাকে। যেমন যদি একটা বৃত্ত কল্পনা করি, আমরা বৃত্তকে যে কোনো জায়গা থেকে এখান থেকে ভাগ করলে দুটো সমানাংশ পাই, এখান থেকে সমানাংশ পাবো, বা এরকম আমরা অসংখ্য রেখা কল্পনা করতে পারি যে রেখা বরাবর বৃত্তকে দুটি সমান ভাগে ভাগ করা যায়। সুতরাং এই বৃত্তের রৈখিক প্রতিসম রেখা সংখ্যা এখানে উত্তর হবে অসংখ্য। এরপরে সামান্তরিকের প্রতিসম কোণের মান কত? 2 দাগ 12 2। তাহলে একটা সামান্তরিক, মনে করো এখানে একটা সামান্তরিক আঁকলাম এ বি সি ডি। যদি পুরো এক পাক ঘোরাই সামান্তরিককে, তাহলে আমি প্রথমে 180 ডিগ্রি ঘোরালাম, অতএব এই সাইডটা এদিকে আসবে, এই সাইডটা এদিকে আসবে, আর সামান্তরিকটা দেখতে এরকম হয়ে যাবে। সি এখানে আসবে, বি এখানে যাবে, ডি এখানে আসবে, এ এখানে যাবে, এ বি সি ডি। কিন্তু সামান্তরিকটা দেখতে একই রকমের লাগবে, তো এখানে 180 ডিগ্রি ঘোরাতে হলো। বা আমরা টোটাল যদি এক পাক ঘোরাই সামান্তরিককে এ ঘুরিয়ে আবার এটাকে এর জায়গাতে রাখি, তাহলে এখানে কি এখানে প্রতিসাম্য কোণ, তাহলে প্রতিসাম্য কোণ আমরা একই রকম ছবি দুটো পাবো। প্রতিসাম্য কোণ সমান, যেহেতু একই রকম ছবি দুটো পাবো সেই জন্য 360 ডিগ্রিকে 2 দিয়ে ভাগ, অর্থাৎ এটা হলো 180 ডিগ্রি। আমরা এইভাবে ছবি দিয়েও মেলাতে পারছি। তাহলে সামান্তরিকের প্রতিসম কোণের মান হলো 180 ডিগ্রি। আর প্রতিসম মাত্রা যদি জানতে চাওয়া হয়, মাত্রা হচ্ছে এই 2, কারণ টোটাল এক পাক ঘোরালে একই রকম দৃশ্য বা একই রকম প্রাথমিক অবস্থায় সামান্তরিক 2 বার আসে 360 ডিগ্রি ঘোরালে। তাহলে এর প্রতিসম কোণ হচ্ছে 180 ডিগ্রি। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।